শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। পরিচিতি। আমি মোহাম্মদ শামীম ইসলাম মঞ্জু। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস হবে। বাংলা ব্যাকরণ ও নির্মিতি। প্রেষণা। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ একটি শব্দ, এর জাতীয় কয়েকটি শব্দ দেখবে। শব্দগুলো দেখে একটু চিন্তা করো। প্রথমে আমরা একটি শব্দ দেখলাম ভুল, দ্বিতীয়ত মানুষ, তৃতীয়ত ভাষা, পৃথিবী, প্রকৃতি, ভালোবাসা। শব্দগুলো দেখে কি মনে হয়? একটু চিন্তা করো। এগুলো ভুল। তাহলে সঠিক এগুলো ভুল, মানুষ, ভাষা, পৃথিবী, প্রকৃতি, ভালোবাসা। সঠিক। পাঠ ঘোষণা। তাহলে একটু চিন্তা করে বলতে পারো আজকের বিষয় কি হতে পারে। আমাদের আজকের পাঠ বাংলা বানানের নিয়ম। বাংলা ভাষার ব্যাকরণ, একাদশ দ্বাদশ শ্রেণী। নীরব পাঠ। বাংলা বানানের নিয়ম, তৎসম শব্দ। নীরব পাঠে আমরা আজকে জানবো বাংলা ভাষায় তৎসম শব্দের বানানের নিয়ম। তার আগে আমাদের জানতে হবে শব্দ কাকে বলে। শব্দ দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। যেমন আগুন, পানি, মাটি, বায়ু, আত্মা ইত্যাদি। শব্দের শ্রেণী বিভাগ। উৎস অনুসারে শব্দকে 5 শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 তৎসম, 2 অর্ধ তৎসম, 3 তদ্ভব, 4 দেশি, 5 বিদেশি। গঠন অনুসারে শব্দকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, 1 মৌলিক শব্দ, 2 সাধিত শব্দ। অর্থ অনুসারে শব্দকে 3 শ্রেণীতে ভাগ করা যায়, 1 যৌগিক শব্দ, 2 রূঢ় বা রূঢ়ি শব্দ, 3 যোগরূঢ় শব্দ। সার্বিকভাবে শব্দকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, 1 তৎসম, 2 অতৎসম। এই অতৎসম শব্দের মধ্যে আমরা অনেক কিছুই বুঝে থাকি, যেমন অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দ ও পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় তৎসম শব্দের বানানের নিয়ম। 1 এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বর্ণিত নিয়মগুলো ব্যতিক্রম ছাড়া, আর সব তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট যে সমস্ত বানান সেগুলো অপরিবর্তিত থাকবে।
যেমন সূর্য। 2, যেসব তৎসম শব্দের হ্রস্ব-ই, দীর্ঘ-ই বা হ্রস্ব-উ, দীর্ঘ-উ উভয়ই শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্ব-ই বা হ্রস্ব-উ এবং এদের কারচিহ্ন হ্রস্ব-ই-কার এবং হ্রস্ব-উ-কার ব্যবহৃত হবে, যেমন কিংবদন্তি। 3, রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, যেমন অর্জন। এই বানানটি নয়, সঠিক বানান অর্জন। অ বর্গীয় জয় রেফ, মূর্ধন্য নয়, দন্তন্য, অর্জন। 4, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ব পদে অবস্থিত অন্তিম অ এর স্থলে ও বিকল্প অনুসার হবে, যেমন অহম যোগ কার সমান অহংকার। এখানে উয়কর পরিবর্তে অনুস্বার এবং তারপরে ক এর ব্যবহার হয়। যদিও সন্ধির নিয়ম অনুযায়ী অ, হ, উয়ক আকার র এটি হওয়ার কথা, কিন্তু আধুনিক বানান অনুযায়ী আমরা অনুসার দিয়ে লিখব ও এর বিকল্পে। 5, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হয়, যেমন গুণী থেকে গুণীজন। গুণী বানানে আমরা দীর্ঘ ইকার দেখছি, কিন্তু গুণীজনে হ্রস্ব ইকার আছে। তেমনি প্রাণী, প্রাণীবিদ্যা। 6, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে দীর্ঘ ইকার এবং তয় বফলা ও তা প্রত্যয়ন্ত শব্দের হ্রস্ব ইকার হবে, যেমন কৃতি, কৃতিত্ব, দায়ী, দায়িত্ব, প্রতিযোগী, প্রতিযোগিতা। 7, শব্দের শেষে বিসর্গ ব্যবহৃত হবে না, যেমন ইতস্তত। এই শব্দের আমরা শুরুতে শেষে বিসর্গ দেখতে পাচ্ছি, কিন্তু এটি হবে না, ইতস্তত, বিসর্গ বাদ যাবে। সরব পাঠ। বাংলা বানানের নিয়ম, তৎসম শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষায় তৎসম শব্দের বানানের নিয়মে বিষয়টি আমরা দেখিয়েছি। তার প্রথমে আমরা শব্দ কাকে বলে সংজ্ঞাটা দেখিয়ে দিয়েছি, শব্দের শ্রেণীবিন্যাসগুলো বলে দিয়েছি, সার্বিকভাবে শব্দকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি, তৎসম এবং অতৎসম। তাই আজকে আমরা প্রথমে তৎসম শব্দের বানানের নিয়মগুলো জানবো। স্ক্রিন থেকে অথবা বইয়ে আছে। পাঠ বিশ্লেষণ। পাঠ বিশ্লেষণ, বাংলা ভাষায় তৎসম শব্দের বানানের নিয়ম। আমরা নিয়মগুলো একটু যাচাই বাছাই করে দেখব। তার আগে আমরা জেনে নিই শব্দ কাকে বলে। দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। এটি তোমরা নবম এবং দশম শ্রেণী থেকে খুব ভালো করে শিখেছ। যেমন আগুন একটি শব্দ, এখানে কয়েকটি বর্ণ পাশাপাশি বসেছে এবং অর্থ প্রকাশ করছে। পানি, কয়েকটি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে। এরকম করে যাবতীয় শব্দকেই যে পৃথিবীতে যত শব্দ রয়েছে সেগুলোর অর্থ রয়েছে, এবং এই শব্দগুলো গঠিত হয়েছে ধ্বনির সমন্বয়ে বা বর্ণের সমন্বয়ে। বাংলা ভাষার শব্দগুলোকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি।
তার প্রথমেই যেটি উৎস অনুসারে কোথায় থেকে শব্দগুলো গ্রহণ করা হয়েছে তার ভিত্তিতে, যেমন তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব, দেশি, বিদেশি। শিক্ষার্থী বন্ধুরা, উৎস অনুসারে শব্দকে যে 5 শ্রেণীতে ভাগ করা হয় এগুলোর সংজ্ঞা তোমরা জানো, তারপরে আমি তোমাদের মনে করে দেবার স্বার্থে একটু বলছি। তৎসম শব্দ, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে হুবহু বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাদেরকে তৎসম শব্দ বলা হয়। তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতের সমান। এই শব্দগুলো অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, তাই এগুলোকে তৎসম শব্দ বলা হয়। দ্বিতীয়ত অর্ধ তৎসম, যে সকল শব্দ ঈষৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে তাকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। আর তদ্ভব শব্দ, যে সকল শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে নতুন শব্দ গঠন করেছে তাকে তদ্ভব শব্দ বলা হয়। এই জাতীয় শব্দের মূল উৎস তৎসম। তৎসম থেকে পরিবর্তিত হয়ে নতুন শব্দ গঠন করে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, তাই এদেরকে তদ্ভব শব্দ বলা হয়। তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। দেশি শব্দ, যে সকল শব্দ বাংলা ভাষার আদিম জনগোষ্ঠীর ভাষা থেকে গ্রহণ করা হয়েছে সেগুলোকে দেশি শব্দ বলা হয়। যেমন এই অঞ্চলে কোল, দ্রাবিড়, অষ্টিক, মুন্ডা এ সমস্ত জাতিগোষ্ঠীর লোকেরা বাস করত, তাদের ভাষা থেকে যে সকল শব্দ অদ্যাবধি বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে দেশি শব্দ বলা হয়। বিদেশি শব্দ, যে সকল শব্দ বিদেশি ভাষা থেকে গৃহীত হয়েছে সেগুলোকে বিদেশি শব্দ বলা হয়। এর মধ্যে আছে আরবি, ফার্সি, ফরাসি, এইরকম ভাষা থেকে যে সকল শব্দ গৃহীত হয়েছে। গঠন অনুসারে শব্দকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, যেমন মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ, যে সকল শব্দ আর বিশ্লেষণ বা ভাঙানো যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন লাল, তিন, গোলাপ, এ সকল শব্দকে আর বিশ্লেষণ করা সম্ভব নয়, ভাঙালে এগুলো বর্ণ হয়ে যায়, তাই এগুলোকে মৌলিক শব্দ বলে। সাধিত শব্দ, যে শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয়, উপসর্গ যোগ করে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। যেমন চাঁদ মুখ, এই শব্দটির মধ্যে কয়েকটি শব্দ লুকিয়ে রয়েছে, যেমন চাঁদের মতো মুখ, নীল আকাশ, নীলচে আকাশ, ডুবুরি, ডুবজো করি। এই জাতীয় শব্দগুলো আমরা সাধিত শব্দ বলি, কারণ এগুলোকে ভাঙালে একাধিক অর্থবোধক শব্দ পাওয়া যেতে পারে। অর্থ অনুসারে শব্দকে 3 শ্রেণীতে ভাগ করা যায়, যেমন যৌগিক শব্দ। যৌগিক শব্দকে আমরা বলতে পারি যে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম। খেয়াল রাখো, অর্থগতভাবে আমরা 3 শ্রেণীতে ভাগ করি, তার মধ্যে প্রথমে যৌগিক। যৌগিককে বলছি যেটির ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলা হয়। যেমন গায়ক, এই শব্দটার আমরা ব্যুৎপত্তি যদি লক্ষ্য করি, যেমন গই যোগ নক বা অক, এটা প্রত্যয় যোগে গঠিত হয়েছে, তবে এর অর্থ হয় গান করে যে, গঠনগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। রুর বা রুড়ি শব্দ, যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গের মাধ্যমে গঠিত হয়ে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুর বা রুড়ি শব্দ বলে। যেমন হস্তি, হস্তযোগ ইন, এখানে হস্ত অর্থ হচ্ছে হস্ত আছে যার, কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায়। যোগরূঢ় শব্দ, যে সকল শব্দ সমাসবদ্ধ হয়ে গঠিত হয়েছে সমাসের মাধ্যমে, কিন্তু গঠিত অর্থ সম্পূর্ণভাবে আলাদা, সমসমান পদগুলোর অনুগামী হয়ে ভিন্ন বিশিষ্ট অর্থ প্রদান করে, তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস। পঙ্ক মানে কাদা, কাদায় শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ জন্মে, কিন্তু পঙ্কজ বলতে আমরা কেবলমাত্র পদ্মফুলকেই বুঝি। পঙ্কজ বলতে একমাত্র পদ্মফুলকেই বুঝি, তাই পঙ্কজ শব্দটি যোগরূঢ় শব্দ। সার্বিকভাবে শব্দকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 তৎসম, 2 অতৎসম শব্দ।
আমরা তৎসমের সংজ্ঞা জেনেছি। অতৎসম কাকে বলবো? আসলে অর্ধ তৎসম তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দ, পারিভাষিক শব্দ, এই সব শব্দকে একত্রে আমরা অতৎসম হিসেবে অভিহিত করতে পারি। পাঠ বিশ্লেষণ। বাংলা ভাষায় তৎসম শব্দের বানানের নিয়ম। ১, এই নিয়মে বর্ণিত, এই নিয়ম বলতে এই তৎসম শব্দের যে নিয়মগুলো রয়েছে, তৎসম শব্দের বানানের নিয়ম, এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। যেমন সূর্য। ২, যেসব তৎসম শব্দের হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ উভয়ই শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্ব ই বা হ্রস্ব উ এবং এদের কার চিহ্ন হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার ব্যবহৃত হবে। যেমন যদি আমরা কিছুদিন আগের বানানো লক্ষ্য করি, দেখব কিংবদন্তি বানানটিতে কয় দীর্ঘ ইকার উ রয়েছে, ব দ নুয়ে তয় দীর্ঘ ইকার রয়েছে, কিন্তু আমরা সেই বানানটি এখন বর্তমানে হ্রস্ব ইকার দিয়ে লিখছি, অনুস্বার ব্যবহার করছি এবং দন্ত নয় তয় হ্রস্ব ইকার ব্যবহার করছি। ৩, রেপ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। কোনো বানানে রেপ ব্যবহৃত হলে তারপরে ব্যঞ্জন বর্ণ থাকলে সেই ব্যঞ্জন বর্ণ দুইবার হবে না, দ্বিত্ব অর্থ দুইবার হবে না। যেমন অর্জন, আগের বানানে ছিল অ বর্গীয় জয় জয় রেপ মূর্ধ দন্ত ন, কিন্তু বর্তমান আমরা লিখব এই নিয়মের অধীনে যে রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, তার মানে দুইবার না হলে অ বর্গীয় জ একবার হবে, অ বর্গীয় জয় রেপ দন্ত ন, অর্জন। ৪, সন্ধির ক্ষেত্রে আমরা সন্ধি থেকে নিয়মটি জানি। ক খ গ ঘ পরে থাকলে সন্ধির যদি পরে পদের প্রথম যে বর্ণটি সেটি যদি ক খ গ ঘ এর কোনো একটি হয় এবং পূর্ব পদে অবস্থিত অন্তিম বর্ণ ম হয়, তাহলে সেই ম এর স্থলে আমরা সন্ধিতে দেখি অনুসার হয়, কিন্তু এই নিয়ম বলছে যে ও এর স্থলে অনুসার হবে। যেমন অহম যোগকার, সন্ধির আমরা প্রথম পদটি পেলাম অহম, অহমের অন্তবর্ণ ম এবং পরের যে পদ সেখানে কার, অহম যোগকার, কার এর ক, তাহলে নিয়ম বলছে যে ক খ গ ঘ এর কোনো একটি থাকলে তাহলে ম এর স্থলে সন্ধির ক্ষেত্রে উ হয়, আমরা উ দিয়ে লিখলে হবে অ হ উয় কয়াকার রহ, অহংকার। কিন্তু বর্তমানে আমরা উ ব্যবহার না করে ও এর বিকল্পে অনুসার লিখি, তাই অ হ অনুসার কয়াকার রহ, অহংকার। ৫, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দ, শব্দটি সংস্কৃত এবং সেটি গঠিত হয়েছে ইন প্রত্যয় নিয়ে, তাহলে সেই শব্দের আমরা বানানে দেখব দীর্ঘ ইকার। যেমন গুণী, গুণী শব্দটি গঠিত হয়েছে গুণ যোগ ইন সমান গুণী, তাহলে এই বানানে আমরা দীর্ঘ ইকার দেখতে পাচ্ছি, কিন্তু যদি গুণী বানানটি সমাসবদ্ধ হয়ে যায় গুণীজন, গুণ আছে যে জনের, গুণীজন, তাহলে এই শব্দটি আমরা দেখতে পাচ্ছি গুণীজন সমাসবদ্ধ হওয়ার কারণে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে। তাহলে নিয়মটি এরকম, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হয়। যেমন গুণী থেকে গুণীজন, প্রাণী, প্রাণী থেকে প্রাণী বিদ্যা। ৬, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে দীর্ঘ ইকার এবং তয় বফলা ও তা প্রত্যয়ন্ত শব্দের হ্রস্ব ইকার হবে। যেমন কৃতি, এখানে আমরা দেখতে পাচ্ছি কৃতি থেকে কৃতিত্ব, তয় বফলা যুক্ত হওয়ার কারণে কৃতিত্ব। দায়ী থেকে দায়িত্ব, তয় বফলার কারণে হ্রস্ব ইকার হয়েছে দায়িত্ব, কিন্তু দায়ী বানানে দীর্ঘ ইকার, কৃতি বানানে দীর্ঘ ইকার। তেমনি প্রতিযোগী, প্রতিযোগী থেকে প্রতিযোগিতা, তা প্রত্যয় হওয়ার কারণে হ্রস্ব ইকার হয়েছে। ৭, শব্দের শেষে বিসর্গ ব্যবহৃত হবে না। যেমন ইতস্তত, আমরা আগের বইগুলোতে দেখব, আজ থেকে ২০-৩০ বছর আগের বইগুলোতে দেখব যে ইতস্তত বানানে অন্তে বিসর্গ রয়েছে, কিন্তু বর্তমানে আমরা সেগুলো ব্যবহার করছি না, কারণ নিয়ম বলছে যে বিসর্গ ব্যবহৃত হবে না।
পদের মধ্যে বা অন্তে। তবে নিয়মের দ্বারা যদি আসে সন্ধির মাধ্যমে তাহলে সেক্ষেত্রে ব্যবহৃত হবে। ইতস্তত। শ্রেণীর কাজ বা একক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৎসম শব্দের বানানে দুটি নিয়মের দুটি করে আলাদা বা ভিন্ন উদাহরণ খাতায় লিখো। মূল্যায়ন। বানানের প্রমিত নিয়ম কি? বাংলা ভাষায় তৎসম শব্দের বানানের দুটি নিয়ম বলো। সঠিক বানান বলো। পাখি, বাড়ি, সূর্য, চন্দ্র, নক্ষত্র, সম্ভবত, প্রথমত। বাড়ির কাজ। তৎসম শব্দের বানানের দুটি করে উদাহরণ সহ 5টি নিয়ম লিখো। HW খাতায় লিখে নাম ও রোল সহ কমেন্টস বক্সে দাও। এসো মাতৃভাষাকে ভালোবাসি, প্রমিত বানান লিখতে শিখি। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবার দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।